আচ্ছা, তো আজকে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা দ্রুতি আর বেগ এই পর্যন্ত শেষ করছিলাম। মানে দ্রুতি কি জিনিস আর বেগ কি জিনিস, দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কি, এতটুকু আমরা দেখছিলাম। তো আজকে এরপর থেকে শুরু করব। আজকে আমরা ত্বরণ আর মন্দন পড়বো, যে ত্বরণ আর মন্দনের মধ্যে পার্থক্য কি। তাহলে আজকে প্রথমে শুরু করব ত্বরণ আর মন্দন থেকে। ত্বরণ ও মন্দন। তো প্রথমে বলে রাখি যে ত্বরণ আর মন্দন দুইটাই কি ভেক্টর রাশি। ত্বরণ একটা ভেক্টর রাশি, আর মন্দন একটা ভেক্টর রাশি। গত ক্লাসে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে পার্থক্য বলছিলাম। উভয়ই ভেক্টর রাশি। তো যে সকল রাশিকে প্রকাশের জন্য মান আর দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। এখন ত্বরণ কাকে বলে বা ত্বরণ জিনিসটা আমি কিভাবে বুঝবো? তো আমি আগে সংজ্ঞাটা লিখি। এটা একদমই সহজ। তো ত্বরণ মানে যে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হলে, বেগের পরিবর্তন হলে তাকে ত্বরণ বলে। তো এটা সংজ্ঞা, যে সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হলেই ত্বরণ বলবো। যে ধরো এখানে একটা বস্তু আছে, আমি দেখাই। একটা স্থির বস্তু, যে আদিবেগ 0। আদিবেগ কি ইউ দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমি সামনে দেখাবো। তো একটা স্থির বস্তু ছিল, তার মানে কি আদিবেগ 0। এখন 5 সেকেন্ড পরে বস্তু ধরে এখানে আসছে। তো এখানে আসার জন্য কি লাগবে? বস্তুর গতিশীল হওয়া লাগবে, মানে একটা বেগ থাকবে, নাহলে তো সে আসতে পারবে না। যদি সে এখানে স্থির থাকে তাহলে তো সে আজীবন এখানে থাকবে, তাহলে সে একটা বেগ নিয়ে এখানে আসবে। এখন 5 সেকেন্ড পরে ধরো এখানে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সময় কতক্ষণ লাগছে? সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে এই যে সময়ের সাথে যে তার বেগের পরিবর্তন হয়েছে, এটাকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। তো এখান থেকে আমি চলে ত্বরণটা বের করতে পারি। ত্বরণ সমান কি হবে? ত্বরণ সময় হবে বেগের পার্থক্য বা সময়। এগুলো যদি সামনে দেখাবো আরো, এখন একটু দেখে রাখো। যে ত্বরণ ইকুয়ালটা যে বেগের পার্থক্য, আর নিচে হবে সময়। তাহলে আমি যদি এখান থেকে বেগের পার্থক্য বের করি, আমরা পার্থক্য কিভাবে বের করি? যে শেষটা বিয়োগ আদিটা বা প্রথমটা। তাহলে শেষের বেগ ছিল 10 আর আদিতে ছিল 0। এটাকে 5 দ্বারা ভাগ করে আমি কি পাবো? ত্বরণ পাবো। ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের এককটা আমি সামনে দেখাবো, যে ত্বরণের একক কিভাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। তাহলে এই যে এটা দ্বারা বোঝায় যে প্রতি সেকেন্ডে বস্তুটার বেগ 2 মিটার করে বাড়তেছে। 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে প্রতি সেকেন্ডে। তাহলে এটা গেল ত্বরণ। আর মন্দন জিনিসটা কি? মন্দন জিনিসটা ত্বরণের ত্বরণের ঠিক উল্টা, বা ত্বরণের বিপরীত বলতে পারো। যে আচ্ছা, ত্বরণটাকে আমি আরেকটু সুন্দরভাবে যদি বলি, যে সময়ের সাথে কোনো বস্তু বেগ বৃদ্ধি পেলে, বেগ বৃদ্ধি পরিবর্তন না লিখে এটাকে বৃদ্ধি লিখি তাহলে ভালো হবে। মন্দনটা এক প্রকার ত্বরণ, তবে সেটা ঋণাত্মক ত্বরণ। আচ্ছা, পরিবর্তনটা থাকুক, এখানে পরিবর্তনটা লিখা ধনাত্মক লিখতে পারবা বৃদ্ধি পেলে, বেগের বৃদ্ধি হলো। আর মন্দনের ক্ষেত্রে হবে যে
সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাস পেলে তাকে মন্দন বলে। তো দুই ক্ষেত্রে কিন্তু বেগের পরিবর্তন হইতেছে। ত্বরণের ক্ষেত্রে বেগের পরিবর্তন হয়, মন্দনের ক্ষেত্রেও বেগের পরিবর্তন হয়। তবে ত্বরণের ক্ষেত্রে হচ্ছে বেগটা বাড়ে, সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাবে। আর মন্দনের ক্ষেত্রে কি হবে, বেগটা হ্রাস পাবে, সময়ের সাথে সাথে বেগটা কমবে। এটাই পার্থক্য। তাহলে মনে রাখবে কি হবে, যে ত্বরণের ক্ষেত্রে বেগ বাড়বে আর মন্দনের ক্ষেত্রে হচ্ছে বেগ কমবে। তো এটাকে হচ্ছে আরেকটা ভাষায় ঋণাত্মক ত্বরণও বলে, মন্দনকে হচ্ছে ঋণাত্মক ত্বরণও বলা হয়, এটা লিখে রাখতে পারো। মন্দনকে ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ অ্যাক্সিলারেশনও বলে। ত্বরণও বলে। তো ঋণাত্মক ত্বরণ কেন বলে, কারণ এখানে হচ্ছে বেগটা কমতেছে সময়ের সাথে সাথে। তাহলে এটা যদি একটা উদাহরণ দিই আমি, তাহলে সহজে বুঝতে পারবে। আগেরটার মতো ধরো যে এখানে একটা বস্তু ছিল, যে ধরো হচ্ছে 15 মিটার/সেকেন্ড বেগে চলতেছে। 15 মিটার/সেকেন্ড বেগে চলতেছে মানে আদি বেগটা হচ্ছে 15 মিটার/সেকেন্ড। এখন এটা ধর একটা গাড়ি। এখন কোনো কারণ হচ্ছে আমি গাড়িটা ব্রেক ধরছি, ব্রেক ধরলে কি হয়, গাড়ির গতি কমে যায় বা বেগ কমে যায়। তো ব্রেক ধরার কারণে ধরো 5 সেকেন্ড পরে গাড়িটা এখানে এসে থেমে গেল। তাহলে যদি থেমে যায় তাহলে ব্রেক কত হবে, বেগ জিরো হয়ে যাবে, যেহেতু থেমে গেছে, স্থির হয়ে গেছে। তাহলে যে এখান থেকে এখানে আসতে সময় লাগছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে থেমে গেল। এখন আমাকে বলছে এখানে মন্দন কত বা ত্বরণ কত। তো এটাকে আমি ত্বরণ দিয়েও লিখতে পারি অথবা মন্দন দিয়েও লিখতে পারি। তো আমি দেখাই যে যখন আমি ত্বরণ দিয়ে লিখবো তখন কি হবে। যে ত্বরণ আমরা কিভাবে বের করি, বেগের পার্থক্য বাই সময়, উপরে হবে বেগের পার্থক্য আর নিচে হবে সময়। তো বেগের পার্থক্য বের করি কিভাবে, যে শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ। শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 15, আর সময় হচ্ছে 5। তাহলে এখানে আসবে -3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে যেখানে কি আসছে, মাইনাস আসছে। তো যে মাইনাসটা কি বোঝায়, মাইনাসটা আসলে মন্দন বোঝায় বা ঋণাত্মক ত্বরণ বোঝায়। তো যখন আমরা ত্বরণ দিয়ে বের করব তখন, মানে ত্বরণের সূত্র দিয়ে যদি বের করি তখন যদি মাইনাস আসে, ওই মাইনাসটা কি বোঝাবে, এই মাইনাসটা বোঝাবে হচ্ছে মন্দন। এই মাইনাস দ্বারা হচ্ছে মন্দন বোঝাইতেছে, মানে বেগটা কমতেছে। সময়ের সাথে সাথে 3 মিটার/সেকেন্ড করে প্রতি সেকেন্ডে বেগটা কমতেছে। তাহলে মাইনাস দ্বারা হচ্ছে মন্দন বোঝাবে। আর আমি যদি লিখি যে এখানে মন্দন কত, তো মন্দনে কিন্তু আর মাইনাস ইউজ করবো না। যখন আমি বলবো যে মন্দন, তখন এটা হবে 3 মিটার/সেকেন্ড, সরি 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। যখন মন্দন বলবো, মন্দন ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ বোঝায়। মন্দনের নিজের মধ্যে কি আছে, ঋণাত্মক কথাটা হচ্ছে লুকাই আছে। তো এই জন্য মন্দন লিখলে আর মাইনাস দেওয়া লাগে না। কিন্তু যখন আমি ত্বরণ লিখবো তখন মাইনাসটা দিতে হবে। তো আশা করি ত্বরণ আর মন্দন বুঝে গেছে। তো ত্বরণ আর মন্দনের এখানে একটা জিনিস আছে, যে একটা গ্রাফ আছে। এই গ্রাফটা অনেক সময় আসে। আচ্ছা, গ্রাফটা দেখানোর আগে আমি ত্বরণের মাত্রা আর এককটা আগে লিখে দিই। ত্বরণের একক, এককগুলো হচ্ছে পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, এরপর হচ্ছে তোমার রিটেনে হচ্ছে ঠিক মতো লেখা লাগে। এককে ভুল হলে হচ্ছে 1 মার্ক করে কাটবে। তাহলে ত্বরণের একক, তো ত্বরণের একক আমি কিভাবে বের করব, ত্বরণের সূত্র থেকে হচ্ছে একটা বের করা যায়। যে আমরা জানি ত্বরণ সমান কি ছিল, বেগের পার্থক্য
পার্থক্য ভাগ হচ্ছে সময়। তাহলে বেগের পার্থক্য কিভাবে বের করে? শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ আর নিচে সময়। তাহলে দেখো আমি উপরে কি করতেছি, উপরে একটা বেগ থেকে আরেকটা বেগকে বিয়োগ করতেছি। তাহলে কি থাকবে? একটা বেগ থেকে আরেকটা বেগকে বিয়োগ করলে তো বেগই থাকবে, মানে বেগের পার্থক্য পাবো। তো বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে মিটার পার সেকেন্ড মানে কি, যে সেকেন্ডটা হচ্ছে ভাগ আকার আছে উপরে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে মিটার, আর এই সেকেন্ডটা যেহেতু ভাগ আকার আছে এটা নিচে চলে আসবে, সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুইটা সেকেন্ড গুণ আকার আছে, তাহলে মিটার আর নিচে হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তো এই যে ভাগ চিহ্নটাকে অনেক সময় এভাবে লিখা হয়, এভাবে বাঁকা করে লিখা হয় যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স টু। মানে এটা কিভাবে লেখা যায় দেখো, আচ্ছা মিটারকে আমি এভাবে লিখলাম আর এটাকে লিখলাম হচ্ছে 1/সেকেন্ড স্কোয়ার। তো যে কোনো কিছু যদি 1/, থাকে তখন সেটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি। তাহলে এটাই হবে হচ্ছে ত্বরণের একক। তাহলে এখান থেকে আমি ত্বরণের মাত্রাটাও বের করতে পারি। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা কি হবে? মিটার, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একককে হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি? দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, তাহলে এখানে হবে এল। আর সেকেন্ড, সেকেন্ড হচ্ছে সময়ের একক, তো সময়ের ইংরেজি হচ্ছে টাইম, তাহলে টাইম থেকে টি আসবে, তাহলে টি ইনভার্স টু। তো এভাবে হচ্ছে ত্বরণের মাত্রা মাত্রা আমি বের করতে পারি একক থেকে। তো একক জানা থাকলে তুমি যে কোনোটার হচ্ছে মাত্রা বের করে ফেলতে পারবা। আর এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে এল টি ইনভার্স টু। আর মাত্রাকে হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা লাগে, এটা আগে বলছি। আচ্ছা, এখন এখানে অনেক সময় একটা গ্রাফ আসে, এটা পরীক্ষা লাগে, যে বেগ বনাম সময় গ্রাফ। তো বেগ বনাম সময় গ্রাফ থেকে হচ্ছে আমরা অনেক কিছু বের করতে পারি, যে ত্বরণ কত, মন্দন কত, এরপর ত্বরণ আছে কি নাই, বেগও বের করা যায়। তাহলে বেগ বনাম সময় গ্রাফ। আচ্ছা, এটাকে এক্স অক্ষ বললাম আর এটাকে ওয়াই অক্ষ বললাম। এখন এখানে একটা জিনিস হচ্ছে জানা লাগবে, যে আমি যেখানে বেগ বনাম সময় বললাম, তো বেগকে কোন অক্ষে রাখবো আর ওয়াই কে কোন অক্ষে রাখবো। তো এটা সবসময় মনে রাখবে, যে বনাম কথা যেটা আছে, মানে ভার্সটাস। তো এই বনাম কথার আগে যেটা থাকবে মানে বেগ, সেটা হবে ওয়াই অক্ষ বরাবর। আর বনাম কথার পরে যেটা থাকবে সেটা হবে এক্স অক্ষ বরাবর। এটা সবসময় খেয়াল রাখবে, যে আমি যদি বলি যে সময় বনাম বেগ, তখন সময়টা হবে ওয়াই অক্ষ বরাবর আর বেগটা হবে এক্স অক্ষ বরাবর। আবার আমি যদি বলি যে বেগ বনাম ত্বরণ, তাহলে বেগ হবে ওয়াই অক্ষ বরাবর আর ত্বরণ হবে এক্স অক্ষ বরাবর। তো এভাবে বনাম কথার আগে যে থাকবে সে থাকবে ওয়াই অক্ষ বরাবর, আর পরে যে থাকবে সে থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো এটা খেয়াল রাখবে, এটা গ্রাফ আঁকার ক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে। তো এখান থেকে আমি যদি গ্রাফটা আঁকাই, তো ধরো গ্রাফটা হচ্ছে এমন, এইটা হচ্ছে গ্রাফটা। তাহলে এদিক বরাবর আমাদের কি থাকবে? বেগ থাকবে ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময়। তাহলে উপরের দিকে হচ্ছে বেগ আর ডান দিকে হচ্ছে সময়। তো এই গ্রাফটা দ্বারা কি বোঝায়? যে সময়ের সাথে সাথে হচ্ছে বেগটা কিভাবে পরিবর্তন হইতেছে এটাই হচ্ছে বুঝায় না?
যে আমি ধরো এটাকে মূলবিন্দু বললাম, মূলবিন্দু হচ্ছে 0, 0,0। তো এরপর এই বিন্দুটাকে এ বললাম, এটা বি, এটা সি, আর এটা ডি। এখন মূল বিন্দুতে সময়ও শূন্য, বেগও শূন্য। এরপর সময় যখন কিছুটা গেছে, এই যে সময় ধরো হচ্ছে যখন এখানে আসছে, তখন এই যে এই রেখাটা কোথায় আছে, ওই অক্ষ বরাবর এতটুকু আছে, তার মানে এখানে একটা বেগ থাকবে, এখানে একটা বেগ থাকবে। এরপর যখন আরো সামনে যাব, তখন কি হবে, বেগটা আস্তে আস্তে বাড়বে। তো ও থেকে এ বরাবর যে রেখাটা আছে, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি হইতেছে, সময়ের সাথে সাথে বেগটা বাড়তেছে না? যে আমি যত ডানে যেতেছি, যে যখন এখানে আসবো, তখন কি বেগটা একটু বাড়ছে, এই যে ও অক্ষ বরাবর বেগের মানটা বাড়ছে। তার মানে কি, ও থেকে এ বরাবর সময়ের সাথে সাথে বেগটা বাড়তেছে, মানে কি বেগের পরিবর্তন হইতেছে। তো একটু আগে আমরা বলছিলাম যে বেগ যদি বাড়ে বা বৃদ্ধি পায়, তখন সেটাকে হচ্ছে ত্বরণ বলে। আর বেগ যদি হ্রাস পায়, তখন সেটাকে হচ্ছে মন্দন বলে। তাহলে ও থেকে এ অংশে কি হবে, ও থেকে এ অংশে হচ্ছে ত্বরণ হবে। যে ও এ অংশে বস্তুটির ত্বরণ হয়েছে। তো ত্বরণ কিভাবে বুঝলাম, এই যে যেহেতু সময়ের সাথে সাথে বেগটা বাড়তেছে, মানে বেগের পরিবর্তন হইতেছে, তাহলে ও এ অংশ হচ্ছে ত্বরণ থাকবে। এরপর এ থেকে বি অংশে দেখো তো কি হইতেছে। এ থেকে বি অংশে আমি সময়ের সাথে সামনে যেতেছি, কিন্তু এই যে সময় কিন্তু বাড়তেছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে মানটা, সেটা তো ফিক্সড, এই যে এখানে আছে, এটা কিন্তু চেঞ্জ হইতেছে না। যে সময় বাড়তেছে কিন্তু আমার বেগের মানটা চেঞ্জ হইতেছে না। তার মানে কি, এখানে কোনো ত্বরণ থাকবে? এখানে কিন্তু ত্বরণ থাকবে না, কারণ বেগের মানটা চেঞ্জ হচ্ছে না। বেগের মান চেঞ্জ হলে শুধুমাত্র ত্বরণ হবে। তো চেঞ্জটা দুই রকম হতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তো এখানে যেহেতু কোনোটাই হইতেছে না, তার মানে কি, এ বি অংশ হচ্ছে কোনো ত্বরণ থাকবে না। তাহলে এ বি অংশে বস্তুটির ত্বরণ নেই। আর যদি ত্বরণ না থাকে, তখন সেটাকে আমরা বলি সমবেগ। মানে দেখো যে এই বিন্দুতে যে বেগ ছিল, বি বিন্দুতেও সেম বেগই আছে। তার মানে কি, বেগটা সমান ছিল। তো যেহেতু সমান ছিল বেগটা, এই জন্য এটাকে সমবেগও বলা হয়। তাহলে এভাবে বলতে পারি যে, অর্থাৎ বস্তুটি সমবেগে চলেছে। তাহলে এ বি অংশে বেগটা হচ্ছে সমবেগ ছিল। এরপর আমি যদি বি থেকে সিতে দেখি, বি থেকে সিতে আবার কি হতেছে, যে সময়ের সাথে যত আমি সামনে যাব, তত বেগটা বাড়তেছে। এই যে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা, সে কি বাড়তেছে। তার মানে কি, যেহেতু বেগ বাড়তেছে, তার মানে এখানে আবার কি হবে, ত্বরণ হবে। তাহলে আমি বলতে পারি যে বিসি অংশ হচ্ছে বস্তুটির ত্বরণ হয়েছে। ত্বরণ থাকলে কিন্তু আবার সমবেগে চলবে না, কারণ পুরো রাস্তায় কিন্তু বেগ সমান না। যে দেখতেছো যে বিসি অংশে বেগটা চেঞ্জ হইতেছে, বেগ কিন্তু সমান না। এরপর সি থেকে ডি অংশে দেখো, সি থেকে ডি অংশে কি হইতেছে, যে আমি যখন সময়ের সাথে সাথে আগে যেতেছি, এই যে এখানে একটা বিন্দু নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম। তো দেখো তো কি হইতেছে, যে সময় যত বাড়তেছে তত বেগের মান কমতেছে না। যে একটা ছিল এখানে, আবার যখন আমি এখানে আসি, তখন বেগটা চলে আসছে এই যে এখানে, এখান থেকে এখানে চলে আসছে। তার মানে কি, বেগের মান কমছে। তো বেগের মান কমলে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলি অথবা মন্দন বলি। তার মানে সিডি অংশে বস্তুটির মন্দন হয়েছে। তো যে গ্রাফ থেকে হচ্ছে অনেক সময় সিকিউ কোশ্চেন আসে, আমি দেখাবো যে কোশ্চেন কিভাবে আসে। এখন শুধু এটা বুঝো যে গ্রাফ থেকে আমরা ত্বরণ আর মন্দন কিভাবে বুঝবো, এরপর সমাবেগ কিভাবে বুঝবো। তো আশা করি বুঝছো এটা, যে কিভাবে একটা গ্রাফ থেকে, মানে বেগ বনাম সময় গ্রাফ থেকে কোনো একটা বস্তুর বেগ, তারপর হচ্ছে ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে নির্ণয় করা যায়। আচ্ছা, তো এখানে ত্বরণে একটা ইকুয়েশন আছে, দেখবা তোমরা। তো ইকুয়েশনটা আসলে সামনেও আছে, আমি ওখানে দেখাবো একবারে।
তো এগুলো হচ্ছে গতির ইকুয়েশন বা গতির সমীকরণ বলে। মানে গতির সমীকরণ। এই সমীকরণগুলো থেকে হচ্ছে ম্যাথ আসে পরীক্ষায়, এগুলো ভালো মতো বোঝা লাগবে। তো আমি আগে সমীকরণগুলো লিখে দিই। যে প্রথমে একটা সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে কোনটা কি জিনিস সেটা আমি পরে বলতেছি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরপর এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরপর এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, এরপর হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা একটা। তো এই কয়টা ইকুয়েশন শিখলে হচ্ছে হবে। তো এখান থেকে ত্বরণের একটা ইকুয়েশন আসে, এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে বের করা যায়। আমি দেখাই দিই পাশে। যেমন লিখছি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমার ত্বরণের সমীকরণটা বের করা লাগবে। তাহলে ইউ কে পাশে নিয়ে যাই, তাহলে ইউ বাম পাশে আসলে মাইনাস ইউ হয়ে যাবে ইকুয়াল টু এটি। তো আমি যদি একটু এগুলোকে এক্সচেঞ্জ করে লিখি, ভি মাইনাস ইউ, এখান থেকে টি সমান, সরি টি না, এ সমান কি হবে, টিটার পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তো এই ইকুয়েশনটা কিন্তু প্রথমটা থেকেই আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো এই যে পাঁচটা সমীকরণকে হচ্ছে গতির সমীকরণ বলে, সমীকরণ বা সূত্র যেটাই বলো। তো এই সূত্রগুলা যদি তুমি হচ্ছে পারো তাহলে সব যে কোনো ম্যাথ তুমি করতে পারবে। এখন এই সূত্রগুলোতে কোনটা কি জিনিস, মানে ভি কি জিনিস নির্দেশ করে বা ইউ কি নির্দেশ করে, এগুলো আমাদের জানা লাগবে। মানে সূত্রের মধ্যে যা যা আছে এদের পরিচয় কি, তো এদেরকে আমার চেনা লাগবে। তো পরিচয়, বা আমি যদি লিখি যে এখানে এখানে কি লিখতে পারি, যে ভি, ভিটা হচ্ছে শেষ বেগ নির্দেশ করে। কোন একটা বস্তুর শেষ বেগ কত সেটা হচ্ছে ভি নির্দেশ করে। এরপর ইউ হচ্ছে আদি বেগ নির্দেশ করে, যে শুরুতে বা আদি অবস্থাতে ওই বস্তুর বেগ কি ছিল, সেটা হচ্ছে ইউ দ্বারা নির্দেশ করা হয়। এরপর এ, এ আসছে ওই যে অ্যাক্সিলারেশন থেকে। তো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি ত্বরণ, তাহলে এ হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। তো টি তো বুঝতেছ টাইম থেকে আসছে, টি দ্বারা হচ্ছে সময়কে নির্দেশ করে। এরপর কি বাকি থাকে, এস বাকি থাকে। তো এস দ্বারা হচ্ছে যে সরণকে নির্দেশ করে, সরণ। তো এগুলো হচ্ছে আমাদের জানা লাগবে, যে কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের গতির সমীকরণ, এগুলো ব্যবহার করে হচ্ছে আমরা সহজেই যে কোনো ম্যাথ হচ্ছে করতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন কয়েকটা ম্যাথ দেখে ফেলি। তো প্রথমে হচ্ছে একটা কোয়েশ্চেন লিখো। এই অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বাস দুই মিনিটে 20 মিটার পার সেকেন্ড বেগ
অর্জন করলো। বাসটির ত্বরণ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে কোশ্চেন, যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বাস 2 মিনিটে 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো, তাহলে বাসটির ত্বরণ কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো দেখি এটা কিভাবে করা যায়। তো ফিজিক্সের ম্যাথ সলভ করার জন্য তোমার প্রথমে কোশ্চেনে কি ডাটা দেওয়া আছে ওইগুলো আগে লিখে ফেলতে হবে, যে কোশ্চেনে কি কি দেওয়া আছে। তো আমরা এটাই করবো, যে প্রথমে কি কি দেওয়া আছে এগুলো লিখে ফেলবো, এরপর দেখবা সূত্র তোমার অটোমেটিক মাথায় চলে আসবে যে কোন সূত্র ইউজ করলে ম্যাথটা হবে। তো দেখো প্রথমে আমি লিখি যে দেওয়া আছে তো কোশ্চেনটা ভালো মতো পড়ো তো, যে কি বলা ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। স্থির অবস্থা তার মানে কি, বস্তুটা আদিতে স্থির ছিল। তো আদিতে যেহেতু স্থির ছিল, তার মানে আদিবেগ কত হবে, আদিবেগ যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি সেটা হবে কত, 0, যেহেতু স্থির থেকে যাত্রা শুরু করছে সে। তাহলে আদিবেগ ইউ সমান 0 মিটার/সেকেন্ড হবে। এটা আমি কোথায় পাইছি, এই যে যেহেতু স্থির অবস্থা বলা ছিল। এরপর একটি বাস 2 মিনিটে, তার মানে কি বলা, সময় বলা। তাহলে লিখে ফেলি যে সময় টি সমান হচ্ছে 2 মিনিট। তো আমরা কিন্তু মিনিটে ম্যাথ করতে পারবো না, কারণ আমাদের ফিজিক্সে সব হচ্ছে এসআই একক ইউজ করতে হয়, আর সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে মিনিটকে আমাদের সেকেন্ডে নেওয়া লাগবে। তাহলে আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট সমান হবে 2 × 60 সেকেন্ড। আমাদের ফিজিক্সে সব হচ্ছে এসআই একক করতে হয়, যে দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, এরপর সময় হচ্ছে সেকেন্ড, এরপর আর কি আছে, আরো যা যা আছে সবগুলো আমাদের এসআই এককে করা লাগবে। তাহলে এটা আসবে কত, 120 সেকেন্ড। আচ্ছা, 2 মিনিটে 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো। এই যে 20 মিটার/সেকেন্ড এটা কি, এটা হচ্ছে দেখো গায়ের শেষ বেগ, যে সে আদিতে স্থির ছিল, সেখান থেকে 2 মিনিট চলার পরে তার বেগ কত হয়েছে, 20 মিটার/সেকেন্ড হয়েছে, তার মানে এটা কি শেষ বেগ। তো শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এখন আমার বলছে যে বাসটির ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণকে আমরা এই দ্বারা প্রকাশ করি। তো আমার ত্বরণটা হচ্ছে বের করতে বলছে, যে ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমার ত্বরণটা বের করা লাগবে। তো ত্বরণ বের করার আমরা সূত্র শিখে আসছি, তো ওই সূত্রটা ইউজ করতে পারি, বা আরেকটা প্রথমে যে সূত্র ছিল ওইটাও আমরা ইউজ করতে পারি। তো আমরা এটা দিয়ে করি, যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা আমরা ইউজ করব। তো লিখবা যে আমরা জানি এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখন সবগুলো মান বসাবো, আমার এই তো বের করতে বলছে ত্বরণ। তাহলে প্রথমে ভি, ভির মান দেখো তো কত হয়েছে, 20 মিটার/সেকেন্ড, তাহলে 20 বসাইলাম, মাইনাস কত হবে, ইউ, ইউ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, তাহলে 0। আর নিচে আমরা এটাকে সময় দ্বারা ভাগ করব, সময় হচ্ছে কত, 120। আর ত্বরণ একক হচ্ছে কি, একটাকে বের করছি, মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, যে আমার বস্তুটার ত্বরণ কত হবে। তো আমাকে বের করে বলো তো যে কত আসে এটা। উপরে কত হবে, 20 - 0, আর নিচে হচ্ছে 120। তাহলে এটা হচ্ছে 0.167, এটাই আসে কত, দেখো তো এটা আসে কিনা, 0.167 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার বাসটার ত্বরণ, এটাই হচ্ছে আনসার। এই ম্যাথটা আশা করি বুঝছো তোমরা। আচ্ছা, তো এইটা গেল। এরপরে কোশ্চেন লিখো, যে একটি গাড়ি
30 মিটার/সেকেন্ড বেগে চলছিল। হঠাৎ রাস্তায় একজন মানুষকে দেখতে পেয়ে ড্রাইভার ব্রেক কষল। ফলে গাড়িটি 45 সেকেন্ডে থেমে গেল। গাড়িটির মন্দন কত? তো এই কোশ্চেনে কি বলছে যে একটা গাড়ি 30 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, এরপর গাড়িটা হচ্ছে ব্রেক করছে। তো ব্রেক করলে কি হবে? গাড়ির বেগ কমবে। তো গাড়ির বেগ কমা মানে কি? মন্দন হওয়া না? যে সময়ের সাথে সাথে গাড়ির বেগটা কমতেছে, তার মানে গাড়ির মন্দন হবে। তো এই মন্দনটাই কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো ত্বরণ আর মন্দনের জন্য আলাদা কোনো সূত্র নাই, সেম সূত্র। ত্বরণের যে সূত্রটা ওইটা আমরা এখানে ইউজ করে ম্যাথটা করবো। তো দেখো কিভাবে করবো। আমাদের বলা ছিল কি যে একটি গাড়ি 30 মিটার/সেকেন্ড বেগে চলছিল, মানে এটা কি দেওয়া? আদি বেগ, যে আদি অবস্থায় তার বেগ ছিল 30 মিটার/সেকেন্ড। তাহলে দেওয়া আছে, আমি যেভাবে করতেছি তোমরা পরীক্ষা হচ্ছে সেম ভাবে আনসার করবে। তো দেওয়া আছে দিয়ে শুরু করবে হবে, যে দেওয়া আছে আদি বেগ ইউ সমান 30 মিটার/সেকেন্ড। এরপর বলছে কি, হঠাৎ রাস্তায় একজন মানুষকে দেখতে পেয়ে ড্রাইভার ব্রেক কষলো, ফলে গাড়িটি 45 সেকেন্ডে থেমে গেল। তো এখানে কি দেওয়া? 45 সেকেন্ড মানে সময় দেওয়া। তাহলে সময় t সমান হচ্ছে 45 সেকেন্ড দেওয়া। এরপর বলছে কি 45 সেকেন্ডে থেমে গেল, আর থেমে গেলে বেগ কত হবে? 0 হবে, মানে এটা শেষ বেগ দেওয়া আছে। শেষ বেগ যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি সেটা হবে 0 মিটার/সেকেন্ড। তাহলে এখন বলছে গাড়িটির মন্দন কত। তো মন্দন বা ত্বরণ দুইটাকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা খেয়াল রাখবা যে মন্দনের জন্য আলাদা কোনো হচ্ছে লেটার নাই প্রকাশ করার জন্য, এ দ্বারাই হচ্ছে প্রকাশ করা হয়। শুধু মন্দনের ক্ষেত্রে সামনে একটা মাইনাস আসবে। সেম ভাবে এই ম্যাথও দেখবা তোমরা। তো মন্দন এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখি, যে আমরা জানি ত্বরণের সূত্রটা ইউজ করব, সেটা ছিল কি ভি মাইনাস ইউ/টি। সূত্র কিন্তু মনে রাখতে হবে, সূত্র না মনে থাকলে ম্যাথ পারবে না। তাহলে এখান থেকে ভি মান কত? ভি মান হচ্ছে 0, ইউ হচ্ছে 30, আর টি হচ্ছে 45। ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। একক লিখতে ভুল করা যাবে না। যদি একক লিখতে ভুল করো বা একক না লিখো তাহলে 1 মার্ক কাটা যাবে। অনেক সময় স্যাররা 1 মার্ক কেটে দেয়। তাহলে এখান থেকে কি আসবে? উপর আসবে -30 আর নিচে 45। তাহলে এটা যদি হিসাব করো তাহলে কত হয়? যে উপরে 30, 45, এটা আসবে 0.667 মাইনাস 0.667 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে মন্দনের মান। তো আমরা কিন্তু ত্বরণের সূত্র দিয়ে বের করছি, তাহলে এটা মন্দন কিভাবে হয় দেখো তো। এই যেটা সামনে কি আসছে? মাইনাস। তো একটু আগে আমি বলছিলাম যে মাইনাস দ্বারা হচ্ছে মন্দন বোঝায়। মানে মাইনাস দ্বারা কি বোঝাতেছে? মাইনাস দ্বারা বোঝাতেছে আমার বেগটা কমতেছে, সময়ের সাথে সাথে বেগটা কমতেছে। তো যেহেতু বেগটা কমতেছে তার মানে কি মন্দন। তো এই যে মাইনাস দ্বারা আসলে মন্দন বোঝাবে।
তো আমি এখানে বের করছি কি, আমি কিন্তু বের করছি ত্বরণ। ত্বরণ বের করাতে আমার এখানে মাইনাসটা আসছে, কিন্তু আমার কোশ্চেনে বলছে যে মন্দন কত হবে। তো যখন আমি মন্দন লিখবো তখন মাইনাস আর লিখবো না, এটা খেয়াল রাখবা। যখন আমি মন্দন লিখবো তখন হচ্ছে আর আমরা মাইনাসটা ইউজ করবো না। তাহলে সুতরাং মন্দন সমান হবে কত, মাইনাস বাদে 0.667 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ মন্দন দ্বারাই বোঝায় কি গতি কমতেছে বা ঋণাত্মক ত্বরণ বোঝায়। তো মাইনাসটা আসছে মন্দনের জন্য, কিন্তু যখন আমি মন্দন লিখবো তখন আর মাইনাস ব্যবহার করা লাগবে না। তো এই ম্যাথটা আশা করি বুঝছো। এখন আরেকটা ম্যাথ করাই, আরেকটা কোশ্চেন লিখো। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, ওকে, যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। এটা ধরো উদ্দীপকটা। তো 1 নং কোশ্চেনে বলছে গাড়িটির ত্বরণ কত। তো এখানে কিন্তু বেগ বাড়ছে, দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। তার মানে কি বেগটা বাড়ছে, 0 থেকে 25 হয়েছে। তাহলে ত্বরণ বের করতে বলছে যে গাড়িটির ত্বরণ কত। আর 2 নাম্বারে বলছে যে 50 সেকেন্ডে চলছে গাড়িটা, এই 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত। তো তোমরা বলতে পারো যে অতিক্রান্ত দূরত্বের সূত্র তো আমরা শিখি নাই। আচ্ছা, আমি দেখাই। এই যে আমরা উপরে যে শিখলাম এইচ এর একটা সূত্র আছে যেটাকে আমরা সরণ বলছি। এই যে সরণের দুটো সূত্র আছে। তো এই যে এস বা সরণ, এটা আসলে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বের সূত্র। তো আসলে আমাদের এখানে সরণটা বের করতে বলছে। তো এটা খেয়াল রাখবো, অতিক্রান্ত দূরত্ব মানে কি সরণ। তাহলে এখানে আমাদের আসলে সরণটা বের করতে বলছে, তারা সরণ বেরোতেছে। তাহলে এখানে আমাদের সরণ বের করা লাগবে। আচ্ছা, একটা কথা বলা হয়নি, যে এখানে দেখো সরণের কিন্তু দুইটা সমীকরণ আছে। একটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তো কোনটা কখন ইউজ করবো এটা খেয়াল রাখতে হবে। যে যদি বলে গাড়ি বা বস্তু সমবেগে চলতেছে, সমবেগে, সমবেগে মানে কি ত্বরণ জিরো, সমবেগে মানে ত্বরণ জিরো। তো গাড়ি যদি সমবেগে চলে তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আর যদি গাড়ি সমবেগে না চলে মানে ত্বরণ থাকে, ত্বরণ থাকলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। বুঝা গেছে? যে ত্বরণ থাকলে হচ্ছে এই ইকুয়েশন ইউজ করবো, কারণ এখানে দেখো এই ত্বরণ আছে, হাফ এটি স্কোয়ার, এই হচ্ছে ত্বরণ। এই ইকুয়েশন ত্বরণ আছে, তো ত্বরণ থাকলে হচ্ছে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা ইউজ করব। আর ত্বরণ না থাকলে হচ্ছে এই যে এই ইকুয়েশনটা ইউজ করবো, এখানে ত্বরণ নাই, এটা সমবেগের জন্য, এটা খেয়াল রাখবা। তো এই ম্যাথে, এই ম্যাথটা আমি করে দিতেছি না, এটা বাড়ির কাছে থাকবে তোমাদের, যেটা বাড়ির কাছে থাকবে। তো এটা 1 নাম্বার পারা উচিত। ত্বরণ কত, ত্বরণ তো বের করতে পারবা, এরকম খুব একটা ম্যাথ আমি করে দিছি। তো ত্বরণ যদি বের করতে পারো তাহলে তুমি এটাও বের করতে পারবা, যে অতিক্রান্ত দূরত্ব কত বা সরণ কত। তো দেখো এই ক্ষেত্রে কি গায়ের ত্বরণ থাকবে না, কারণ গায়ের ত্বরণ বের করতে বলছে, তার মানে কি ত্বরণ ছিল একটা। তো ত্বরণ যেহেতু ছিল তাহলে আমরা কোন ইকুয়েশন ইউজ করবো সরণের জন্য, যে প্রথম যে ইকুয়েশনটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। তাহলে এখান থেকে আমরা এস বের করতে পারবো। তাহলে কি কি লাগবে দেখো, তো ইউ লাগবে। ইউ মানে কি আদিবেগ। তো আদিবেগ কত ছিল দেখো, জিরো, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তারপর টি কত, টি হচ্ছে 50 সেকেন্ড, এই যে। এরপর হাফ এটি স্কোয়ার, এ তো আমি যে 1 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার প্রশ্ন থেকে বের করব।
আর এখানে আবার টি স্কোয়ার, টি হচ্ছে 50 সেকেন্ড। এগুলো ইউজ করলে আমরা কি বের করতে পারবো, যদি 50 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো এটা আশা করি তোমরা পারবা, না পারলে আমি করে দিব, সমস্যা নেই। তো বাসায় ট্রাই করবে এটা বাইক কাছে থাকবে তোমাদের। আচ্ছা, তো আজকে তাহলে এতটুকুই থাকুক। এরপর হচ্ছে আমরা নেক্সট আরো কিছু ম্যাথ করব। এই চ্যাপ্টার মোটামুটি এইগুলো ছিল। আর সামনে একটা টপিক বাকি আছে, ওটা হচ্ছে পড়ন্ত বস্তু। আচ্ছা, তো কালকে হচ্ছে আমরা কিছু ম্যাথ করবো এই টপিকের উপরে, মানে গতির সমীকরণগুলোর উপর আরো কিছু ম্যাথ করব। ম্যাথ করে এরপর হচ্ছে আমরা পড়ন্ত বস্তুটা শেষ করব। তো পড়ন্ত বস্তু শেষ করলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। তো বড় চ্যাপ্টার না এটা। তো ঠিক আছে, আজকে হচ্ছে এতটুকুই থাকুক। পরের ক্লাস হচ্ছে দেখা হবে তোমাদের সাথে আবার।